যুক্তরাজ্যে পৌঁছে সরাসরি লন্ডন ক্লিনিকে যাবেন বেগম জিয়া। অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি আগামীকাল। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে গণজমায়েত। যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দিল পুলিশ। ঘন কুয়াশা আর অস্বাস্থ্যকর বায়ুমানে ভুগছে রাজধানীবাসী। দেশের বিভিন্ন স্থানে 2-3 দিন থাকবে শৈত্যপ্রবাহ। পর্যাপ্ত চাল থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদাররাই দায়ী বললেন বাণিজ্য উপদেষ্টা। স্মার্ট কার্ডে টিসিবি কার্যক্রম উদ্বোধন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্সে করে শাহজালাল বিমানবন্দর থেকে গেল রাত 11:15 লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগেই গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে ঢল নামে নেতাকর্মীদের। হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান। বিমানবন্দর থেকেই সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। আরও জানাবেন সিফাত শাহরিয়ার। উদ্বেগ, উৎকণ্ঠা, জেগে ওঠা সব প্রশ্ন পেছনে ফেলে রওনা হলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের এই সফর প্রত্যাশিত ত্যাগের। গণতন্ত্রের জন্য তার আপোষহীন মনোভাব এনে দিয়েছে ঐক্য, যার বহিঃপ্রকাশ তার বাসভবনের সামনে নেতাকর্মীর এই ঢল। বরাবরের মতো এবারও তার পাশে পুত্রবধূ, প্রয়াত ছেলে, কোকোর স্ত্রী। বাসভবন ফিরোজা থেকে রাত 7:45 তার গাড়িবহর যাত্রা শুরু করে। সেনাবাহিনী, পুলিশ, চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বহর ধীরে এগিয়ে যায় সামনে। সড়কের দুই পাশের হাজার হাজার অপেক্ষমান নেতাকর্মীদের যেন এক অনন্য উপলক্ষ। এক নজর দেখার অপেক্ষার অবসান হয় অনেকের। জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে স্লোগান আর মিছিলে উচ্ছ্বাস ঠেলেছেন সড়ক জুড়ে। 8:15 যাত্রা করা বহর গুলশান 2 গোলচত্বর, বনানী, কাকুলি গোলচত্বর, খিলক্ষেত পার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় রাত 11:15টায়। ইমিগ্রেশন শেষ করে ঢাকা ছাড়েন মঙ্গলবার রাত 11:46। এর আগে মঙ্গলবার দুপুর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে। দাবি করেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এত বছর আটকে ছিল তার বিদেশ যাত্রা। চিকিৎসার জন্য ওই স্বৈরাচারী সরকারকে এতভাবে মিনিত করেছিলাম আমরা, আপামর জনতা, কোনোভাবেই তারা কর্ণপাত করেনি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে অভিপ্রায় নিয়ে পতিত স্বৈরাচাররা যে প্ল্যান করেছিল, তার সেই সফল বাস্তবায়ন করার জন্যই ওনাকে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি। সুস্থ হয়ে উনি আবার দেশে ফিরে আসবেন, এই 20 কোটি মানুষকে নেতৃত্ব দিবেন। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। নানা শারীরিক জটিলতা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে বিদেশ যাত্রা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় পর দেখা হবে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। গণতন্ত্রের লড়াইয়ে আবারও পুরোদমে সুস্থ হয়ে এই রাজনীতির মাঠে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল আবেদনের উপরে দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামীকাল সকালে। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে বেগম জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসনের একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা মামলার ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান। ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আইনজীবীরা দাবি করেন রাজনীতি থেকে দূরে রাখতেই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়
5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন। আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেইখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও পুনর্বাসন সহ 3 দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করেন তারা। বুধবার সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে একে একে উপস্থিত হতে শুরু করেন বিভিন্ন জেলা থেকে আসা বিডিআর বিদ্রোহে নির্যাতনের শিকার হওয়া সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা। গণজমায়েতে সারা দেশে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসন, নির্দোষ সদস্যদের জেল হতে মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ সহ নানা দাবি জানান তারা। 2009 থেকে এখন পর্যন্ত আটক থাকা নির্দোষ বিডিআর সদস্যদের কেন জামিন দেয়া হচ্ছে না সেই ক্ষোভ প্রকাশ করে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানানো হয়। পরে যমুনা অভিমুখে পদযাত্রা করলে তাদের শাহবাগে আটকে দেয় পুলিশ। সেখানে অবস্থান নেওয়ার পর একটি প্রতিনিধি দল যমুনায় গেছেন। সম্পূর্ণটা ষড়যন্ত্র ছিল, তৎকালীন সরকারের ষড়যন্ত্র ছিল বিডিআরকে ধ্বংস করে দেয়া। আমার 2টা ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে আজকে ছেলে কিছু করতে পারছে না। তার বাবার জন্য সব সময় কান্নাকাটি করে। এত বড় ছেলে, তার বাবার মুক্তি চাই। সবাই আন্দোলনে শরীক হয়েছে, আমাদের চাকরি ফেরত চাই, না হয় এর বিচার চাই। হাসিনা সরকারের নিজের পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো কেন আমরা জেলখানায় থাকবো? এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মুশিউর অনেক শাহবাগে অবস্থানের পর তারা কি বলছেন এবং যে 6 সদস্যের প্রতিনিধি দল যমুনায় গেছেন সেই বিষয়ে সর্বশেষ কোনো আপডেট আছে কিনা আপনার কাছে জানাবেন। মুক্তি, আপনার প্রশ্নের উত্তর ধরেই আগাচ্ছি। ঠিক শহীদ মিনারে সকাল 10টা থেকে বিডিআর সংশ্লিষ্ট যারা নির্যাতনের শিকার, বিশেষ করে বিডিআর বিদ্রোহের নির্যাতনের যারা শিকার, তাদের যারা পরিবারের সদস্য এবং যারা সেই সময় নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে তারা একত্রিত হয়ে আসলে আন্দোলন কিন্তু পরিচালিত করেছিলেন ঠিক শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এবং সেই মুহূর্ত থেকেই আসলে তাদের বেশ 3টা দাবি কিন্তু তারা জানিয়ে এসেছেন, যেখানে তারা জেলবন্দি সকল বিডিআরদের মুক্তি, পাশাপাশি যাদের হয়রানি করা হয়েছে তাদের যেই পুনর্বাসন এবং তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা এবং যেই স্বাধীন কমিশন গঠন করা হয়েছে সেই স্বাধীন কমিশন যাতে দ্রুত তাদের প্রতিবেদন জমা দেয় এবং তাতে করে যাতে রায় যাতে খুব দ্রুত তারা পান, এই দাবি 3টা দাবিতে কিন্তু তারা দাঁড়ান সকাল 10টা থেকে। এরপরে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংগঠন মেনটেন করে আসলে তারা আসতে শুরু করেন শহীদ মিনার প্রাঙ্গণে এবং সেখানেই তারা তাদের দাবি সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো গণমাধ্যমকে জানাচ্ছিলেন, বিশেষ করে জনসমাবেশ করছিলেন। কিন্তু এর পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা মার্চ টু যমুনা নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন এবং সেখানে গিয়ে তারা একটা স্মারকলিপি প্রকাশ করবেন। মূলত এই স্মারকলিপিটি প্রকাশ করার পেছনের কারণ হচ্ছে যেন তারা জানাতে পারেন তাদের যে দাবি প্রধান উপদেষ্টা বরাবর তারা যাতে সেই দাবিগুলো প্রকাশ করতে পারেন। মুক্তির সাথে আমি আরো একটু যুক্ত করতে চাই যে আপনি এতটুকু জানবেন নিশ্চয় যে মার্চ টু যমুনার যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ সবসময় যেই নিরাপত্তা রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু ব্যবস্থা রাখা হয় এবং হুট করে যেহেতু তারা মার্চ টু যমুনার দিকে পদচারণার দিকে গিয়েছিলেন সেই কারণে পুলিশ তাদেরকে থামিয়ে দেন এবং নিরাপত্তার স্বার্থেই তাদেরকে এই মুহূর্তে শাহবাগ ময়দানে বা শাহবাগ প্রাঙ্গণে রাখা হয়, ঠিক শাহবাগ থানার সামনে। এবং এখানেই তারা এখন বর্তমানে অবস্থান কর্মসূচি পালন করছেন। একটু বলে রাখতে চাই তাদের একটা রিট পিটিশন ছিল, যে রিটটি একজন আইনজীবী স্বপ্রণোদিতভাবে হাইকোর্টে দায়ের করেন, যেটাকে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলা হয়। সেই পিআইএল এর মাধ্যমে স্বাধীন যেই সংস্থার কথা বলা হচ্ছে, তদন্ত কমিটির কথা বলা হচ্ছে, তারা যাতে স্বাধীনভাবে করতে পারেন তাদের তদন্ত এবং 90 দিনের মধ্যে সেই প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারা আহ্বান জানানো হয়। এবং এছাড়া আগামীকালকে ঠিক মামলার একটা রায় আছে বিডিআর এই বিদ্রোহ সংশ্লিষ্ট। তারা দাবি করছেন
যাতে করে এই বিডিআর সংশ্লিষ্ট যে মামলাটি সেটি আগামীকালকে একটা তার চূড়ান্ত রূপ পায় এবং যারা 16 বছর 8 বছর 10 বছর যাবৎ এখন পর্যন্ত কারাগারে বন্দী হয়ে আছেন, মানবতর জীবনযাপন করছেন, তাদের পরিবারের সদস্যরা, তাদের নিকট আত্মীয়রা এবং কেউ কেউ যারা ছাড়া পেয়ে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন তারাও চাচ্ছেন যে তাদের নামে যে মামলাগুলো সেগুলো কালকেই আসলে খালাস হোক। এবং সেটা যদি না হয়, যদি আগামীকালকে তাদের যেই মামলা সেই মামলার যদি পূর্ণাঙ্গ যেই খালাস বা পূর্ণাঙ্গ যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের জায়গায় যদি তারা না পৌঁছাতে পারেন সেক্ষেত্রে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়ে রাখছেন। আরও একটু জানিয়ে রাখতে চাই যে সংশ্লিষ্ট যারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন সবাই কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাদের যে মতামত যেই দাবি সে দাবিগুলো কিন্তু বিভিন্ন সময় মাইকিংয়ে তাদের এই ঘোষণাপত্রের মাধ্যমে জানানো হচ্ছে এবং স্মারকলিপিতে নিশ্চয়ই সেটা উল্লেখ করা আছে। মুক্তি, এই ছিল এই মুহূর্তে শাহবাগ প্রাঙ্গণ থেকে বিডিআর বিদ্রোহের যারা উপস্থিত আছেন তাদের সম্পর্কে সবশেষ। জনরোষের মুখে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 96 জনের পাসপোর্ট বাতিলের কয়েক ঘন্টা পরই তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। গেল 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানায় ঢাকা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতীয় অবস্থান করছেন। তবে ভারতে তাকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। এ বিষয়ে দেশটিতে কোনো সুনির্দিষ্ট আইনও নেই। এদিকে শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরও যারা কয়েকজন আছেন তারা এই কারসাজির সাথে জড়িত আছেন, এটা আপনাদের সংবাদপত্রেই এই সংবাদটি বেরিয়েছে। আমি সেখান থেকেই উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়েছে। কুয়াশার সঙ্গে আছে শীতের হিমেল হাওয়া, তাতে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়াতে শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়াও মৃদু থেকে মাঝারি এরকম শৈত্যপ্রবাহ থাকবে 2-3 দিন। আরও জানাবেন গালিব ইবনে রিয়াজ। গত সপ্তাহের শৈত্যপ্রবাহ শেষ হতে না হতেই আবারও সারা দেশে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকায় দেখা মেলেনি সূর্যের। সেই সাথে কনকনে ঠান্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। আর তাই কর্মব্যস্ত দিনে খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে। আমার কোনো কাজ কাম করুন জানা করতে বাইরন জানা ঠান্ডায়, ঠান্ডার কারণে বেচা কিনা কম, তারপর আপনার কাস্টমার আইতেছে না, অনেক বিভিন্ন সমস্যা। ঠান্ডা তো খুবই ভয়াবহ পরিস্থিতি, কারণ হচ্ছে রাস্তায় বের হলে তো আরো বেশি ঠান্ডা বাতাস, কোনো জায়গায় তো যাওয়াও যাচ্ছে না। বাংলাদেশ সরকারকে বা যারা বৃত্তশালী রয়েছেন তারা যেন গরিব দুঃখী মানুষকে কিছু সাহায্য সহযোগিতা করেন, বিশেষ করে কম্বল কাপড় চোপড় এগুলি দেন। আবহাওয়া অফিস বলছে দিনে সূর্যের দেখা না পাওয়ায় স্বাভাবিকের তুলনায় শীত বেশি অনুভূত হচ্ছে। আর উত্তরাঞ্চলে যে বৃষ্টি হওয়ার কথা ছিল তা না হওয়ায় কুয়াশাও বেশি। আমাদের যে পূর্বাভাস ছিল তো 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ জানুয়ারি মাসের জন্য। এবার এটা স্বল্প মেয়াদী শৈত্যপ্রবাহ, একটা তো মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। এদিকে নিম্ন বায়ুমানের দিক থেকে এদিন বিশ্বের সব শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। আইকিউএয়ারের হিসেবে সকালে স্কোর রেকর্ড করা হয় 223, আর বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা স্বাভাবিকের থেকে 25 গুণ বেশি, যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.3 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস।
আগামী 2 থেকে 3 দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এরপর স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতে শুরু করেছে। তবে হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে তীব্র ঠান্ডা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, জানাবেন যে যশোরে আজকে শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে? ছিন্নমূল মানুষের পাশে শীত বস্ত্র সহায়তা নিয়ে বিত্তবানরা দাঁড়াচ্ছে কিনা? আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 96% এবং কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি ছিল 200 মিটারের মধ্যে। আমরা দেখেছি যে সকালে শীত অনুভূত হয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্য ওঠার কারণে শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। এখন দুপুরবেলা যদিও রয়েছে, তারপরেও ঠান্ডার যে বাতাস রয়েছে, হিমেল বাতাসের কারণে শীত একটু যে ছায়াযুক্ত স্থান সেখানে কিন্তু বেশি রয়েছে। আমরা দেখেছি যে এই শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানেও কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে এবং পাশাপাশি যে ছিন্নমূল মানুষ রয়েছে তাদের জন্য যে খুব বেশি মানুষ যে গরম কাপড় নিয়ে এগিয়ে এসেছেন সেটি কিন্তু বলা যাবে না। আমরা দেখেছি যে শহরের বিভিন্ন স্থানে দু একজন ব্যক্তি উদ্যোগে আসলেও সরকারি পর্যায়ে আমরা দেখেছি এখনো পর্যন্ত যে শীতবস্ত্র সেটি এখনো বিতরণ করা হয়নি। আমরা দেখেছি যে এর কারণে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে এবং পাশাপাশি যারা চিকিৎসক রয়েছেন তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে, বিশেষ করে যারা শিশু রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য বাড়তি পরিচর্যা করার কথা বলছেন, যেন গরম কাপড় পরে তারা থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে পরে ঘুম থেকে ওঠে কিংবা গরম কাপড় পরিধান করে তারা বাইরে বের হয়। এছাড়া বাসি পচা খাবার খাওয়ার জন্য থেকে তারা বিরত থাকতে বলেছেন। আমরা দেখেছি যে এই হাসপাতালের পাশাপাশি যে কৃষি ব্যবস্থা রয়েছে, কৃষি বোরো ধানের মৌসুম চলছে, বোরো ধান যে লাগানোর মৌসুম চলছে, এক্ষেত্রে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের কিন্তু কষ্ট হচ্ছে, বিশেষ করে এই ঠান্ডা পানিতে তাদের যে চাষবাস করতে অসুবিধা হচ্ছে। পাশাপাশি যে বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে রাস্তার পাশ দিয়ে যে গরম কাপড় বিক্রি করছেন সেখানেও কিন্তু ভিড় বাড়ছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ শাপিন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী তামিম। তামিম, জানাবেন যে ঠিক কটা নাগাদ বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছেছে বিমানবন্দরে এবং সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে ধন্যবাদ। সর্বশেষ তথ্য মতে আমরা জানতে পেরেছি উনি লন্ডন সময় সকাল 8:25 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ওনাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে অবতরণ করার কথা রয়েছে। আসলে দীর্ঘ উনি ওনার কারাবরণ এবং দীর্ঘ 7 বছর পরে উনি লন্ডনে আসছেন সুচিকিৎসার জন্য। আপনারা যে সরকার গত ফ্যাসিস্ট সরকার কর্তৃক উনি শারীরিকভাবে অনেক নির্যাতিত হয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করছে এবং ওনার ডাক্তাররা সেই রিপোর্ট দিয়েছেন যে ওনার উন্নত চিকিৎসার জন্য ওনাকে বিদেশে আনা প্রয়োজন দীর্ঘদিন ধরেই। কিন্তু গত সরকারের কাছ থেকে উনি চিকিৎসার জন্য বাইরে আসার চার্জপত্র পাচ্ছেন না বিদায় উনি বিদেশে চিকিৎসার জন্য আসতে পারেননি। সর্বশেষ 5 আগস্ট পরবর্তী সময়ে ওনাকে ওনার মামলা থেকে অব্যাহতি পাওয়ার পরে উনি চিকিৎসার জন্য লন্ডনে আসছেন। আসলে এয়ারপোর্টের ভেতরে এবং বাইরে উৎসুক নেতাকর্মীদের ভিড় সেই ভোর থেকেই বলা চলে। লন্ডনের সময় সকাল 6টার পর থেকেই নেতাকর্মীরা এখানে এয়ারপোর্টে আসা শুরু করছে। এয়ারপোর্টের ভেতরে শত শত নেতাকর্মী অবস্থান করছেন এবং এয়ারপোর্টের বাইরে আরো বেশি সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন, কারণ এখানে সিকিউরিটির রিজন হওয়াতে এখানে নেতাকর্মীদেরকে ভিতরে আসতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র নেতৃস্থানীয় যারা আছেন তারাই ভেতরে প্রবেশ করছেন এবং বাইরে শত শত নেতাকর্মী ওনাকে তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী তামিম।
পর্যাপ্ত চাল থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদারদের দায়ী করলেন বাণিজ্য উপদেষ্টা। জানালেন শিগগিরই চাল আমদানি করা হবে। স্মার্ট কার্ড চালু হওয়ায় নিম্নবিত্তের স্বস্তির পাশাপাশি দুর্নীতি ও দুর্বৃত্তায়ন কমবে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা। তবে কার্ড ছাড়া পণ্য কিনতে না পারায় সরকারের এমন উদ্যোগে সুবিধাবঞ্চিত হবার অভিযোগ করেন অনেকেই। যদিও ধীরে ধীরে আরও পরিবারকে টিসিবির কার্ডের আওতায় আনার কার্যক্রম চলমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রকিবুল রাহাতের প্রতিবেদন। দেশে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার যখন চড়া, তখন নিম্নবিত্ত মানুষের ভরসা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্যে। টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইন সেটাই বলছে। আগে টিসিবির ট্রাক সেলের মাধ্যমে যে কেউ পণ্য কিনতে পারতেন, তবে পরবর্তীতে টিসিবির 43 লাখ ডিজিটাল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেবা পেতেন ভোক্তারা, যেখানে অভিযোগ ওঠে ব্যাপক দলবাজি, দুর্নীতি ও অনিয়মের। এর পরিপ্রেক্ষিতে 43 লাখ কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়। ঘোষণা আসে এক পরিবার এক কার্ডের। কাগজের ব্যবস্থার পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি মাস থেকে যা কার্যকরের উদ্যোগ নেয় সরকার। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বুধবার থেকে ভর্তুকি মূল্যে প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা এবং প্রতি কেজি চিনি 70 টাকায় পাওয়া যাচ্ছে। এ সময় ডিলারের কাছ থেকে পণ্য কিনতে আসা কার্ডধারীরা বলেন, আগের চেয়ে ভোগান্তি কমেছে, তবে চাল না থাকায় ক্ষোভও জানান কয়েকজন। আগে তো মনে করেন সবাই নিতে পারছে, আমার কার্ড দিয়া আমার আম্মু নিতে পারছে, আমার আব্বু নিতে পারছে, এখন তো আমার পারবো না, আমারটা আমায় নিতে হইব। আমরা তো গরিব মানুষ, একটু কম দামে পাইলেই আমাকে সুবিধা। চাইলটা দিলে তো আরো ভালো হইতো, চাইলটা তো দেয় নাই। যা আগে যেমনি সিরিয়াল ধরে নিয়েছে, এক কার্ডে 5 বারও নিছে, একটা কাজ 4টা 5টা করছে, তো একটা নিয়েছে, এখন আর পারবে না। দুর্নীতি করার কোনো সিস্টেম নাই, স্মার্ট থাকলে এটা ভালো হয়েছে। এখন তো চাল বন্ধ দিতেছেন বলে শুনলাম, চাল বন্ধ দিলে তো আমাদের ক্ষতি হবে। এদিকে ট্রাক সেলের মাধ্যমে পণ্য কিনতে না পারায় অভিযোগও করেন অনেকে। নতুন কার্ড আসছে যে আমাকে কেউ নিউজ দেয় নাই, আমরা নতুন কার্ডের মাল এখনো পাচ্ছি না। যাদের কার্ড হবে না তারা তো এটাতে বঞ্চিত হয়ে গেল। এখন পর্যন্ত 63 লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামীতে আরও 35 থেকে 40 লাখ অতিরিক্ত কার্ড বিতরণ করা হবে। তাতে নিম্নবিত্ত অনেকেই সুবিধার আওতায় আসবে। প্রায় 35-40 লক্ষের মতো কার্ড অতিরিক্ত আমরা দিতে পারি এবং আমরা এটা নিয়েও আসবো, আমরা সামনে নিয়ে আসবো। এবং টিসিবি শুধু বিতরণ কার্যক্রমকে আমরা যে ন্যায়ভিত্তিক করার চেষ্টা করছি তা না, আমরা টিসিবি ক্রয় কার্যক্রমকেও আরো বড় করার জন্য, আমরা এটার বেজ আরো বড় করার জন্য আমরা যেন অন্য মাঝারি ধরনের ব্যবসায়ীরাও, কারণ আপনারা জানেন যে টিসিবি বছরে প্রায় 12,000 কোটি টাকার পণ্য ক্রয় করে, সেটা একটা ব্যাপক খুব বড় একজন ক্রেতা। আমনের ভরা মৌসুম ও আমদানিতে শুল্ক ছাড়ের পরেও চালের বাজার অস্থিতিশীল কেন? এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা জানান, অসাধু ব্যবসায়ীদের মজুতের কারণে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। টিসিবি প্রতি বছর 12,000 কোটি টাকার পণ্য ক্রয় করে, এর মধ্যে সরকারি ভর্তুকি 4,500 কোটি টাকা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। নওগাঁয় আমনের ভরা মৌসুমেও কমছে না চালের দাম। ধানের দাম বাড়তি থাকায় চালের দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন বর্তমানে কোন চাল কত দামে বিক্রি হচ্ছে, বিক্রেতারা ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, আপনাকে একটু জানিয়ে রাখি যে মানুষ আসলে সরু চালের ভাত খেতে অভ্যস্ত, আর এই কারণে আসলে বছর শেষে এসে সরু চালের কিছুটা সংকট দেখা দিয়েছে। এতে করে আসলে সব ধরনের চাল প্রকারভেদে
2 থেকে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে খুচরা বাজারে। তবে পাইকারি বাজারে 50 কেজি ওজনের বস্তায় 50 টাকা করে বেড়েছে। যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁতে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার মধ্যে বলা যায় যে 51% ধান সরু জাতের, আর 29% মোটা, এবং বাকিগুলো আসলে সুগন্ধি জাতের ধানের আবাদ হয়ে থাকে। যেহেতু বছর শেষ, সরু ধানের সংকট, বাজার ঊর্ধ্বগতি, আর এর প্রভাব পড়েছে আসলে চালের বাজারে। আর আজকে চালের বাজারের কথা যদি বলি যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে কাঠারিভোগ 77 টাকা, জিরাশাইল 75 টাকা কেজি, সুবর্ণলতা এবং সুফলতা চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি, ব্রি 28 চাল বিক্রি হচ্ছে 65 টাকা কেজি, এবং ব্রি 49 জাতের চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি। তবে মোটা জাতের সন্না যে চাল রয়েছে, অর্থাৎ আমন মৌসুমে যে ধান উৎপাদন হয় সেই ধানের একটি অংশ হচ্ছে এই সন্না 5 ধান। আমন ধানের যদিও ভর মৌসুম, তারপরও আসলে চালের বাজারটা ঊর্ধ্বগতি বলা যায়। সন্না 5 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা পর্যন্ত, এবং সবচেয়ে বেশি দামে চাল বিক্রি হচ্ছে আতব চাল 120 থেকে 125 টাকা পর্যন্ত। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে তারা পাইকারি মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে, এতে করে আসলে তারা বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। আর যারা পাইকারি মোকাম অর্থাৎ জেলা চালকল মালিক সমিতির নেতৃবৃন্দরা বলছেন যে ধানের বাজার ঊর্ধ্বগতির কারণে আসলে চালের বাজার ঊর্ধ্বগতি, এই কারণে আসলে চালের দাম কিছুটা বেশি। তবে ভারত থেকে যে চাল নিয়ে আসা হয়েছে, দেশের চাল এবং ভারতের চাল একই দাম, যার কারণে আসলে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই ছিল আমার কাছে চাল বাজার নিয়ে সবশেষ। রাষ্ট্র ব্যবস্থাকে আরো সংকটে ঠেলে না দিয়ে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য নির্বাচনী রোডম্যাপ আমরা আশা করি যত দ্রুত এই সরকার নির্বাচনী রোডম্যাপ দিবে, এই দেশের জনগণ সেই নির্বাচনে নেমে পড়বে এবং ষড়যন্ত্র সব ভেসে যাবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রচার করতে এবং ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদীতে লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। এ নিয়ে আরও জানাতে নরসিংদীর হাটখোলা মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিবুল, জানাবেন লিফলেট বিতরণ করতে গিয়ে ছাত্রনেতারা কি জানাচ্ছেন, পাশাপাশি এই লিফলেটে কি বার্তা দেওয়া রয়েছে? জি, আপনি যেমনটি বলছিলেন যে জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সকল শ্রেণী পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রে তাদের যে 7 দফা এবং সেই 7 দফা অন্তর্ভুক্তির লক্ষ্যে কিন্তু তারা এই নরসিংদীতে সার্জিস আলম এবং সারোয়ার তুষার সহ বেশ কয়েকজন সমন্বয়ক ও সংগঠক আসলে ঘুরছেন। এখানকার স্থানীয় শিক্ষার্থী এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে নিয়ে একদম রাস্তাঘাটে, অটো স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে তারা লিফলেট বিতরণ করছেন। তারা বলছিলেন যে এই 7 দফা, তাদের যে 7 দফা সেটি আসলে নতুন রাষ্ট্র গঠনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি যদি সরাসরি 7 দফাতে চলে যাই, সার্জিস আলম কিছুক্ষণ আগে আসলে কথা বলেছেন, এখনও তো লিফলেট বিতরণ করছেন। আমি যদি 7 দফা নিয়ে আলোচনা করি, যে 7 দফার আসলে যেই প্রথম দফা সেখানে রয়েছে যে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে স্থায়ীভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। তাদের যে দ্বিতীয় দফা সেখানে আসলে উল্লেখ রয়েছে যে ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব ছিল সেটি আসলে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে ঘোষণাপত্রে। তাদের যে তৃতীয় দাবি বা তৃতীয় দফা সেটি নিয়ে যদি বলি, যে অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোষরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে, এমনটাই তারা আসলে দাবি জানিয়েছেন। চতুর্থটি তারা যেমনটি বলছিলেন যে 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা জাতির সামনে পরিষ্কার করতে হবে। 5 নাম্বার তাদের যে দাবি, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক করতে হবে। এরকম তারা আসলে মোট 7টি দাবি নিয়ে আসলে এখানে এসেছেন। তারা বলছিলেন যে এই দাবিগুলো যে করেই হোক বাস্তবায়ন করতে হবে এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেখানে আসলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। সার্জিস আলম এই নরসিংদীর ইটাখোলা মোড় থেকে আসলে লিফলেট বিতরণ শুরু করেছেন। পরবর্তীতে তিনি ঢাকা সিলেট মহাসড়ক ধরে ভেলানগর এবং মাধবদী সহ বিভিন্ন বাজার এবং স্ট্যান্ডগুলোতে এই লিফলেট বিতরণ করবেন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী রাকিবুল ইসলাম যুক্ত হয়েছিলেন নরসিংদীর ইটাখোলা এলাকায়
জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রচারণা চালাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, এই বিষয়ে জানাচ্ছিলেন তিনি। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। চলতি মৌসুমে এই দাবানল দ্বিতীয়বার। ঘন্টায় 80 কিলোমিটার বেগে মাত্র 9 ঘন্টায় 3000 একর এলাকা পুড়েছে আগুনে। বাতাসের গতি দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা আবহাওয়াবিদদের। লস অ্যাঞ্জেলস শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 30,000 মানুষকে। নুজহাত কামালের প্রতিবেদন। প্রচণ্ড ক্ষিপ্রতায় ধেয়ে আসতে থাকা আগুনের আঁচ থেকে বাঁচতে রাস্তায় গাড়ি ফেলেই ছুটছে মানুষ। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো পড়েছে ভয়াবহ দাবানলের কবলে। শুধু লস অ্যাঞ্জেলেসেই 10 একর এলাকা থেকে মাত্র 9 ঘন্টায় আগুন গ্রাস করে নিয়েছে 3000 একর এলাকা। I've never seen anything. Fires were this close to the cars. People left their cars on Palisades Drive, burning up the hillside, the palm trees, everything's going. স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10:30টার দিকে আগুনের সূত্রপাত। ঘন্টায় 80 কিলোমিটার বাতাসের বেগে বিস্ফোরণের গতিতে ছড়িয়ে পড়ে আগুন। বছরের এ সময়ে নজিরবিহীন তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। স্যাটেলাইটেও ধরা পড়েছে দাবানলের ভয়াবহতা। বিশেষ করে বৃহস্পতিবার পর্যন্ত বাতাস এমনই তীব্র থাকবে এবং বাতাসের গতি ঘন্টায় 160 কিলোমিটারে পৌঁছে যেতে পারে বলে শঙ্কা জাতীয় আবহাওয়া বিভাগের। We are not out of danger. The National Weather Service has predicted that the winds are going to pick up and get worse. We're going to have the most significant wind event between 10 p.m. this evening and 5 a.m. tomorrow morning. So it's incumbent that everybody have a wildfire action plan for their home. পরিস্থিতির ভয়াবহতায় লাল পতাকা সতর্কতা অর্থাৎ চরম বিপদাপন্ন ক্যালিফোর্নিয়ার কোটি মানুষ। লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগুনের ঝুঁকিতে 13,000 ভবন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 250,000 মানুষ। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 30,000 মানুষকে। Literally flaming debris landed in the road near where we were standing. So it seemed to me, let's get out of here. Whatever I lose, and there's nothing I can do about it. হলিউড তারকাদের আবাসস্থল প্যাসিফিক প্যালিসেডসে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 5% এলাকা। এর মধ্যেই অ্যাঞ্জেলস জাতীয় অরণ্যের কাছে আলটাডিনা শহরেও ঝোপঝাড়ে লাগা আগুন রূপ নিয়েছে দাবানলে। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। কিছুক্ষণের মধ্যেই লন্ডন পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরের সামনে নেতাকর্মীদের অপেক্ষা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে গণজমায়েত। যমুনা অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দিল পুলিশ। ঘন কুয়াশার অস্বাস্থ্যকর বায়ু মানে ভুগছে রাজধানীবাসী। দেশের বিভিন্ন স্থানে 2 থেকে 3 দিন থাকবে শৈত্যপ্রবাহ। এবং পর্যাপ্ত চাল থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদাররাই দায়ী বললেন বাণিজ্য উপদেষ্টা। স্মার্ট কার্ডে টিসিবির কার্যক্রম উদ্বোধন। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।